বিএনপির আপসহীন নেত্রীর জন্য একটা কালিমা তাপে ভালোবাসায় কিভাবে সিক্ত ছিলেন শীঘ্রই আপনারা? কি তাহলে তারেক রহমান ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হতে যাচ্ছে মানে প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই একের পর এক মামলার মুখে পড়ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। একদিকে যেমন হত্যা মামলায় সেঞ্চুরি হাঁকিয়েছেন হাসিনা, অন্যদিকে বিভিন্ন মামলা থেকে খালাস পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কমছে তার মামলার ভার। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান দলীয় এক কর্মসূচিতে বন্যা পরিস্থিতির মধ্যেই অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি এবং দখলদারির প্রসঙ্গ তোলার বিষয়কে সুপরিকল্পিত একটা চক্রান্ত বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমরা তো 1/11 কথা ভুলে যাইনি। এদিকে ক্ষমতার পরিবর্তনে সর্বত্র চাঁদাবাজির অভিযোগ উঠছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে। যদিও বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরিয়ে দেওয়ার কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্দেশনা আছে সর্বোচ্চ পর্যায় থেকেও। এদিকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 7 বছর পর বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে বৈঠক করলেন তিনি। এই মুহূর্তে কি অবস্থায় বিএনপির রাজনীতি, পরিবর্তিত প্রেক্ষাপটে কেমন হতে চলেছে দলটির ভবিষ্যৎ রাজনীতি, সব মিলিয়ে রাজনীতির পালস এখন কেমন, এসব নিয়ে আলোচনায় আজ পালস অফ পলিটিক্সে আমার অতিথি বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আপনার কাছ থেকে একটু অফ টপিকে একটা প্রশ্ন শুরু করি। সেটি যে কদিন আগেও যখন বিএনপি একটা প্রতিকূল পরিস্থিতিতে ছিল, এখন সেই অবস্থা পরিবর্তিত হয়ে একরকম অনুকূল পরিস্থিতি বিএনপির জন্য। সেখানে কিছুদিন আগে বিএনপি মহাসচিব বলছেন যে খুব দ্রুতই এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এই দ্রুত মানে ঠিক আসলে কেমন দ্রুত, কতদিন, সেটিকে একটু ধারণা দিতে পারেন? মানে কয়েকদিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে, নাকি মাস? ধারণা দিতে পারেন? অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে পুরো বাংলাদেশ জনাব তারেক রহমানের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমরা মানুষের অপেক্ষা বুঝতে পারি, আমরা মানুষের পালস বুঝতে পারি। আপনি জানেন আমি এলাকায় আছি এবং এই প্রশ্নটি আসলে নেতা কর্মীরা সর্বক্ষণ তাদের মনে আছে, তারা জিজ্ঞেস করছে এবং মানুষ চাইছে যত দ্রুত সম্ভব বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক। এবং আমি বিশ্বাস করি উনি গণমানুষের নেতা, উনি বিএনপির সবচেয়ে প্রতিকূল অবস্থায় অত্যন্ত শক্তভাবে বিএনপির হাল ধরেছিলেন, যখন আসলে সকল কিছুই খুব প্রতিকূল ছিল, সেটা আদালত পাড়া হোক, সেটা মিডিয়া হোক, কিংবা সেটা রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো আছে সেটা হোক, সবকিছুই বড় বেশি বৈরী ছিল। সেই সময় তিনি বিএনপির হাল ধরেছিলেন এবং সফলতার সাথে। সুতরাং ওনার অনেকগুলো মামলা আছে, মিথ্যা মামলা আপনি জানেন, এবং সেই মামলাগুলোর উপরও কাজ হচ্ছে। উনি যথাসময়ে বাংলাদেশে ফিরবেন বলে আমরা মনে করি। আচ্ছা, মানে যথাসময় খুব একটা স্পষ্ট ধারণা আমরা পাচ্ছি না। দেখা যাক কবে ফেরেন। আপনি বলছেন অনেকগুলো মামলা আছে, মিথ্যা মামলা আছে। আমরা দেখছি এরকম মিথ্যা মামলা বেগম জিয়া খালাস পাচ্ছেন। এরকম মামলা থেকে সম্প্রতি দেখলেন 5টি মানহানির মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তাকেও দেখলাম, তিনিও তার মামলা বাতিল হচ্ছে। কিন্তু তারেক রহমানের মামলা বাতিল হবার খবর আমরা পাচ্ছি না। এটি কেন, বা বিষয়টি একটু ব্যাখ্যা করতে পারেন? আমি আসলে ওনার মামলাগুলো যারা পরিচালনা করছেন সেই টিমে আমি নেই। ওনারাই ভালো বলতে পারবেন মামলার অগ্রগতি কতটুকু বা মামলা নিয়ে আসলে কি হচ্ছে। এটা আমার পক্ষে বাইরে থেকে বলা মুশকিল। আচ্ছা, আইনি ব্যাপার। আপনার কাছে একটু বেগম জিয়ার মুক্তি সম্পর্কেও একটু জানতে চাই। যে একদম 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেলেন, আওয়ামী লীগ সরকারের পতন হলো। 6 তারিখেই আমরা সেনাপ্রধানের বক্তব্যে প্রথমেই শুনলাম রাষ্ট্রপতির বক্তব্যে সেনাপ্রধান পেছনে দাঁড়িয়েছিলেন। রাষ্ট্রপতি বললেন বেগম জিয়াকে মুক্ত করা হলো, মুক্তি ঘোষণা করলেন তিনি। এবং পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হলো যে সংবিধানের 49 অনুচ্ছেদের অধীনে তাকে মুক্ত করা হয়েছে। 49 অনুচ্ছেদ হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা। আমরা এর আগে যখন দেখেছি বেগম জিয়া বিদেশে যাওয়ার জন্য আবেদন করছেন, তিনি ফৌজদারি কার্যবিধির 401 ধারায় নির্বাহী আদেশে তিনি বাইরে যেতে চেয়েছেন মুক্তি চেয়ে। কিন্তু তিনি কখনো রাষ্ট্রপতির ক্ষমার জন্য কোনো সময় আবেদন করেনি, বা তিনি পেতে চাননি। এখন যখন তিনি মুক্তি পাচ্ছেন এবং সেটি রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পাচ্ছেন, সেই রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগ সরকারের বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি, তখন কি আসলে, মানে এই বিষয়টি আসলে কেমন? এটি কি একটা কোনো
মানে সেই রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা পেয়ে বেগম জিয়া মুক্ত হচ্ছেন, এটিকে একটা বিএনপির আপসহীন নেত্রীর জন্য একটা কালিমা কিনা? আমি এই প্রথম আপনার কাছে এই প্রসঙ্গটি শুনলাম, খুবই আশ্চর্যের ব্যাপার। এই বিষয়টি কিন্তু আমি জানি না কতটুকু সঠিক রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি, তবে যেই বিষয়টি সঠিক সেটি হচ্ছে যে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছিল দীর্ঘদিন আমরা সকলেই বলে এসেছি, আমি গণমাধ্যমে খুবই রেগুলার অ্যাপিয়ার করেছি এবং আমি পরিষ্কার ভাষায় বলেছি প্রত্যেকটি মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক ভাবে তাকে হেনস্থা করবার জন্য। না হলে আসলে ৭৬ বছরের সাবেক প্রধানমন্ত্রীকে এই শারীরিক অবস্থায় কারাগারে থাকার কোনো কারণ ছিল না এবং তাকে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে, কোনো জামিন তিনি পাননি, বরং তার সাজা আমরা দেখেছি উচ্চ আদালতে গিয়ে সেটার ৫ বছরের জায়গায় ১০ বছর করা হয়েছে। অর্থাৎ একেবারেই নোংরা রাজনীতির, প্রতিহিংসামূলক রাজনীতির শিকার তিনি হয়েছেন। এখন তিনি ৪০১-এ এই মামলাগুলো থেকে নিষ্কৃতি পান কিংবা তিনি সংবিধানের যে অনুচ্ছেদের কথা আপনি বলছিলেন সেটা অনুযায়ী তিনি সেই মামলা থেকে অব্যাহতি পান, তাতে আসলে কিছু যায় আসে না। দিন শেষে মানুষ জানে, গণমানুষের নেতা তো তিনি, এবং তার দিন শেষে জবাবদিহি তার জায়গাটা মানুষের কাছে, এবং তার এই মামলাগুলোর ব্যাপারে মানুষ শুরু থেকেই জানতো যে এগুলো একেবারেই প্রতিহিংসামূলক মামলা। সুতরাং কোন আর্টিকেল বা কোন ধারায় তিনি ছাড়া পেলেন, মুক্ত হলেন, তাতে আসলে কিছুই যায় আসে না। ব্যারিস্টার রুমি ফারহানা, আপনি বিভিন্ন অনুষ্ঠানে বলেন আপনারা আইনজীবী, ফোর কর্নার্স অফ পেপারে আপনারা বিশ্বাসী, এটা আপনার বক্তব্য আমি বিভিন্ন জায়গায় শুনি। তো মানুষ বিশ্বাস করে, মানুষের বিশ্বাস নিয়ে আমরা বহু খেলা দেখেছি বিভিন্ন সরকারের সময় সময়ে সময়। সেখানে মানে হঠাৎ করেই মানুষের বক্তব্যে বিশ্বাস যেন আকাশ পাতাল পরিবর্তন হয়ে যায়, মানে অন্ততপক্ষে বক্তব্যে তাই শোনা যায়। সেখানে ৪৯ অনুচ্ছেদ আপনি হয়তো দেখেননি, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপন। এটি এখানে বলা হচ্ছে যে আমি কি পড়বো, আসলে আমি বিভিন্ন সবগুলো পত্রিকাতে এটি আসছে যে রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি আসলে এই দণ্ডাদেশ মওকুফ পূর্বক নির্দেশ করে মুক্তি প্রদান করা হলো এই বিষয়। এবং ৪৯ অনুচ্ছেদটা যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, সেটি তো নিশ্চয়ই আপনি আরো ভালো জানেন আমার চেয়ে। আমি তো আবার উত্তর দিলাম, উনি কোন অনুচ্ছেদে কিংবা কোন ধারায় মুক্ত হলেন তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ মানুষ এই মামলাগুলোকে আসলে কি চোখে দেখছে, মানুষের কি ধারণা তার ব্যাপারে। খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে না। রাজনীতিতে ফোর কর্নার্স অফ পেপার যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে পারসেপশন ইজ পলিটিক্স, এটা আমরা সবসময় বলি। একজন অসাধারণ রাজনীতিবিদ, হ্যাঁ অসাধারণ তার বুদ্ধিমত্তা, কিন্তু মানুষ তাকে যে কোনো কারণেই হোক গ্রহণ করছে না, গ্রহণ করতে পারছে না, যে কোনো কারণেই হোক, অথবা বিনা কারণেই মানুষ তাকে গ্রহণ করতে পারছে না, তাহলে কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ারে খুব বেশি দূর যাবার কিছু থাকে না। অনেক সময় আমরা দেখি অনেক রাজনীতিবিদ হয়তো ফোর কর্নার্স অফ দি পেপার অনুযায়ী নানান রকম ঝামেলা থাকতেই পারে, কিন্তু মানুষ, গণমানুষের নেতা তিনি হয়ে উঠছেন, তখন কিন্তু বিষয়টি ভিন্ন। ফর এক্সাম্পল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি কখনোই ক্ষমতায় যাননি, মন্ত্রী হননি, এমপি হননি, প্রধানমন্ত্রী হননি, কিন্তু গণমানুষের নেতা, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমার বাবা যেমন তার কর্মী ছিলেন, আমরাও শ্রদ্ধার সঙ্গে এত বছর পর, এত যুগ পর তাকে স্মরণ করি। সুতরাং মানুষের মনে আসলে আপনি কিরকম সেটা খুব গুরুত্বপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতার একেবারে স্বর্ণ শেখরে থাকা না শারমিন, আপনারা যারা সেই সময় চ্যানেলগুলোতে চাকরি করেছেন আপনারা দেখেছেন চাপে তাপে ভালোবাসায় কিভাবে সিক্ত ছিলেন আপনারা, কিন্তু যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন তখন কিন্তু আসলে মানুষের মনে তিনি একজন খুনি হিসেবেই পালিয়ে গেলেন। এটাই ঠিক বলছিলাম ব্যারিস্টার রুমিন ফারহানা, খুবই গুরুত্বপূর্ণ। বা চাপে তাপে ভালোবাসায় মানুষের পারসেপশনটা একরকমের পরিবর্তিত হয় বা পরিবর্তন করা হয়, যেটি আপনি বলছিলেন যে আমরা দেখেছি, আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি। এই জন্যই আসলে প্রশ্নটি করছিলাম যে চাপে তাপে ভালোবাসায় সিক্ত হয়ে ভবিষ্যতে আবার যদি মানুষের পারসেপশন, মানুষের বিশ্বাসে কোনো পরিবর্তন আসে, ফোর কর্নার্স অফ পেপার কোনো ইস্যু হয়ে দাঁড়াবে কিনা? কি হবে জানেন, মানুষের ভালোবাসা যখন পরিবর্তিত যদি হয় তাহলে আমরা সেটার জন্য ১৭ বছর সংগ্রাম করেছি, মানুষ যেন তার ফোর কর্নার্স অফ দি পেপারে সিল মেরে দিয়ে ব্যালটের মাধ্যমে তার জব দিতে পারে। জাস্ট এইটুকুর জন্যই এত সংগ্রাম, এত প্রাণহানি, এত রক্ত। একদম স্পষ্ট নির্বাচন প্রসঙ্গের কথা বলছেন আপনারা। আমরা সব সময় এই বিষয়টি একদম বিভিন্ন সময় আলোচনায় এসেছে, এমনকি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখন বারবার বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ, এবং সেখানে আমরা দেখেছি সরকার বা প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তার সাজা হয়েছে, যাকে চাননি তার সাজা হয়নি, বা সাজা হলেও বাতিল হয়ে গেছে।
তখন বিচার বিভাগ স্বাধীন ছিল না। এখন কি বিচার বিভাগ স্বাধীন, যখন আসলে মানে সরকার বিরোধীরা যারা আগের টার্মে সাজাপ্রাপ্ত হয়েছেন বা মামলা হয়েছে ঢালাও ভাবে, তাদের মামলা অনেকটাই বাতিল হচ্ছে বা সাজা মুক্ত হচ্ছেন, শীর্ষ সন্ত্রাসীরা মুক্ত হয়ে যাচ্ছেন, আবার অন্যদিকে ঢালাও ভাবে আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, আদালতে যেতে হচ্ছে, অনেক হেনস্থারও শিকার হচ্ছেন, সেটি অবশ্য আলাদা কথা। কিন্তু বিচার বিভাগ এর জায়গাটা, প্রশাসন বিচার বিভাগ এখনো কি স্বাধীন? আমি আপনাকে শুধু এটুকুই বলবো, বাংলাদেশের স্বাধীনতার বয়সই মাত্র 30 দিন বা 31 দিন। সুতরাং বিচার বিভাগ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, প্রশাসন, পুলিশ, এই জায়গাগুলোকে নিজের অবস্থায় ফিরিয়ে আনা এবং এই প্রতিষ্ঠানগুলো যে আসলে রাষ্ট্রের এক একটা স্তম্ভ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই বিষয়টি কর্মকর্তা কর্মচারীদের বোধের মধ্যে আনবার জন্য আসলে কিছু সময় দরকার। তবে আপনি যেটি বলেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত। এই সংস্কৃতি আমরা দেখতে চাই না। আজকে ক্ষমতা বদল হলো, অতীতের সকল মামলা এক ধরনের পরিণতি পেল, আবার নতুন করে হাজার হাজার মামলা হয়ে গেল। এই সংস্কৃতিটা পরিবর্তন হওয়া দরকার এবং গণহারে খুনের মামলা হচ্ছে, আমরা লক্ষ্য করছি। এখানে আমার যেটা একজন আইনজীবী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানুষের ক্ষোভ আছে, দুঃখ আছে, অসন্তোষ আছে, স্বজন হারানোর বেদনা আছে, কিন্তু এটি যেন আসলে বিচার প্রক্রিয়াকে অতিক্রম করে না যায়, সেই দিকটাতে আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমি আমার ভাই হারিয়েছি বা আপনি আপনার সন্তান হারিয়েছেন, সেই জন্য আপনার খুবই কষ্ট থাকবে, খুবই বেদনা, সে যার যায় সেই জানে তার কেমন লাগে। কিন্তু সেজন্য ধরুন সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা কিংবা মিডিয়া কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা, মানে এমন মামলা করা উচিত না যে মামলাটা আসলে কোনো পরিণতি নাই। এটা কিন্তু আমাদের মহাসচিব পরিষ্কার বলেছেন। একদম একদমই, জি, মহাসচিবের বক্তব্যটি খুবই প্রশংসিত হয়েছে। যেটা পরিণতি নাই, যেমন ধরুন আমরা কিন্তু ব্যবসায়ী যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যাংক লুট করা, মানে মন্দ ঋণের খেলাপি ঋণের মামলা হতে পারে, টাকা পাচারের মামলা হতে পারে, ব্যাংকিং রুলস এন্ড প্রভিশনস ব্রেক করে ব্যাংক থেকে লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে কোন নাম সর্বস্ব কোম্পানির নামে লোন দিয়ে, এই মামলাগুলো কিন্তু একদম হতেই পারে। শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে মামলা হতে পারে, কিন্তু যে শেয়ার বাজার কেলেঙ্কারি করলো বা যে ব্যাংক দুর্নীতি করলো বা যে টাকা পাচার করলো, তাকে সেই মামলা না দিয়ে আপনি দেখুন 302 মামলা দেন, মামলাটি কিন্তু খেলো হয়ে গেল, তাই না? উনি শাস্তিও পেল না, ওনার যে অপরাধ হলো সেটারও কোনো সুরাহা হলো না, উল্টা মামলাটাও খালাস হয়ে গেল, সব পুরো ব্যাপারটাই হাস্যকর হয়ে গেল। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আরো মাইনিউটলি কাজ করা উচিত। এবং এবং সাথে একটু মানে বিচার বিভাগ তো এমনিতেই মামলার মানে মামলায় জড়াগ্রস্ত বা মামলার ভারে একদম নুয়ে পড়েছে, সেখানে এত মামলা আসলে সামনে বিচার বিভাগের কি অবস্থা হবে সেটিও নিশ্চয়ই সংস্কারের কোনো একটা অংশে নিশ্চয়ই সেই বিষয়টিও আপনাদের বা অন্তর্বর্তী সরকারের থাকবে। একটু আসি বেগম জিয়া প্রসঙ্গে কথা শুরু করছিলাম। তিনি ভয়ানক অসুস্থ অবস্থায় ছিলেন এবং এর আগে যখনই তার প্রসঙ্গে কথা উঠেছে বিএনপি নেতাকর্মীরা সহ তার চিকিৎসকরা বলেছেন যে অনতি বিলম্বে বা এই মুহূর্তে তাকে বিদেশে পাঠানো উচিত, পাঠানোর প্রয়োজন তার চিকিৎসার জন্য। তিনি একদম জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে, এরকম অবস্থা আমরা জানতে পেরেছি। এখন তিনি যেতেই পারেন, কিন্তু এখন তিনি যাচ্ছেন না। আসলে কি তিনি সুস্থ? তার শারীরিক অবস্থা কি এমন যে তাকে আসলে ইমিডিয়েটলি বিদেশে যাবার প্রয়োজন নাই? তিনি কি সুস্থ? দেখুন, আপনার বয়স যখন হবে 76 বছর, আপনার উপরে যখন নানান ধরনের অন্যায় নিপীড়ন হবে এবং আপনি তীব্র মানসিক চাপে থাকবেন, তখন কিন্তু আপনার শারীরিক অবস্থা অটোমেটিক্যালি খুবই খারাপ হবে। এক, দুই হচ্ছে এই বয়সের একজন মানুষ সবসময় স্টেবল থাকবেন বা তার অবস্থা খারাপ ভালো এরকম অবস্থায় যাবে না, মানে খারাপ হবে, খুবই খারাপ হবে, আবার হয়তো তিনি কিছুটা রিকভার করবেন, এরকম হওয়াটাই স্বাভাবিক। তো